আসসালামু আলাইকুম, আমি মাসাউল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এপিসোড শুরু করবার আগে আমি আমার লিসেনারদের বলতে চাই, আপনারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান তারা স্টোরি টেলিং বাই শাওন@gmail.com এই মেইলে আপনাদের ঘটনা সেন্ড করবেন। যারা ভয়েস দিতে চান তারা অবশ্যই ভয়েস রেকর্ডিং করে সেই রেকর্ডিংটা আমাদেরকে মেইল করে দেবেন। ধন্যবাদ। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ইফতেখার ভাই। যারা আমার ঘটনার সাথে পরিচিত তারা সবাই ইফতেখার ভাইয়ের নাম জানেন, কারণ ইফতেখার ভাই আমাদের বেশ কিছু ভালো ভালো সুন্দর ঘটনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি আজকেও আরেকটি ঘটনা আমাদের জন্য নিয়ে এসেছেন। আমরা সরাসরি ইফতেখার ভাইয়ের ঘটনায় চলে যেতে চাই। ইফতেখার ভাই যেভাবে আমাদেরকে ঘটনাটি বলেছেন বা লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের শোনাচ্ছি। ইফতেখার ভাই বলছেন, আমি ইফতেখার উদ্দিন। আমার জীবনে ঘটে যাওয়া আরো একটি অন্ধকার কালো ছায়ার ঘটনা নিয়ে হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে কিছুটা সময় পার হয়ে গেল। পৃথিবীর বুকে কত মানুষের সঙ্গে কত ধরনের ঘটনা ঘটে। এই অন্ধকারের আলো ছায়ার খেলায় কত মানুষের জগৎ সংসার উল্টে যায়, কত মানুষ চোখের অগোচরে চলে যায়। তাদের খোঁজ মেলে না কখন। খোঁজ নিতে নিতে একসময় ক্লান্ত হয়ে যায় পরিবার পরিজন। এভাবেই হারিয়ে যায় অনেক মানুষের ইতিহাস। আমার জীবনটাও তেমনি হারিয়ে যেতে বসেছে। আমার চাওয়া পাওয়ার সমস্ত কিছুই হারিয়ে যেতে বসেছে। যারা আমার শেষ ঘটনা শুনেছেন তাদের বুঝতে সহজ হবে ঘটনার সূত্রপাত কিভাবে হলো। 2023 সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমি চিটাগংয়ের দেওয়ানার হাট বাইতুর শরীফে ছিলাম। আমি যে বাসায় ছিলাম তা ছিল 5 তলা। আমি 5 তলাতেই থাকতাম। 3টা রুম, ড্রয়িং রুম, 2টা বাথরুম, একটা মেইন রুম, আর আমার সাথে আরো 2জন থাকতো। আমরা আলাদা আলাদা 3জন 3টা রুমে থাকতাম। 5 তলা বাসার প্রথম ফ্লোরে ফ্যামিলি থাকে, দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে ব্যাচেলর ম্যাচ, চতুর্থ তলায় বাড়ির মালিক, পঞ্চম তলায় আমরা। আমার বাসার সামনে একটা খালি জায়গায় আশেপাশের মানুষ ময়লা ফেলায়। জায়গাটা 4 ফুট দেয়ালে ঘেরা। গরমের মৌসুম ছিল। একদিন রাতে আনুমানিক 2টা কি 2:30টায় আমার ঘুম ভেঙে গেল গলির কুকুরের চিৎকারে। আমি উঠে বাথরুমে যাই। সেখান থেকে বের হয়ে কিচেন রুমে যাই। সেখান থেকে ফিল্টার থেকে পানি পান করবার পর রুমের দিকে যাব, কিন্তু বাসার নিচে কুকুরগুলোর এত চিৎকারে আমার মনে একটু সন্দেহ দানা বেঁধে ওঠে। আমি কিচেন রুমের জানালার গ্লাসটা হালকা করে ফাঁক করে দেখি সে খালি জায়গাটা যেখানে ময়লা আবর্জনা আছে সেখানে 3 পা বিশিষ্ট কয়েকটা জানোয়ার মানুষের মতো মাথা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা কিছু নিষিদ্ধ খাবার খাচ্ছে। আমি যখন জানালার গ্লাসটা ফাঁক করে দেখছি ঠিক তখন তারা আমার দিকে নিচের থেকে উপরে তাকালো, যেন তারা জানে আমি এই মুহূর্তে জানালাটা খুলে তাদেরকে দেখব। কি বিশ্রী তাদের চেহারা! আমার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসছে। আমি জানালার গ্লাসটা বন্ধ করে রুমে ফিরে আসি এবং টেনশনে পড়ে যাই। কি ব্যাপার? আজকে বেশ কয়েক মাস পর জানোয়ার বেশি অবয়বগুলো আমি কেন দেখলাম? কেনই বা তারা আবার আমাকে দেখা দিল? কোনোভাবেই ঘুম আসছিল না। এভাবে ফজরের আজান দিলে নামাজটা পড়ে সকাল সকাল ঘুমালাম। ঘুম থেকে ওঠার পর সারাদিন রাতের দৃশ্যটা মাথায় ঘুরছিল। দিন শেষে রাত এলো। আজকের রাত আমার কাছে কেমন জানি অস্থির লাগছে। মনে হচ্ছে এই সুপারি পাড়ার এলাকাটা কোনো অদৃশ্য অন্ধকারে ডুবে যাচ্ছে। আমি কেমন জানি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই 5 তলা বাড়িটা। আপনারা লাতুর ঘটনাটা শুনেছেন। সেই ঘটনায় শফি হুজুর নামে একজন ছিলেন। সেই হুজুরের এক ভাই আমার পাশের রুমে থাকেন। ওনার নাম ওয়াহিদ। আমরা একে অপরকে মামা বলে ডাকি। আগের রাতের মতো আজকের রাতও 2টা কি 2:30টায় আমার ঘুম ভেঙে যায়। প্রচুর পরিমাণে কুকুর চিৎকার করছে। কিসের জন্য একটা মায়ায় আমাকে কিচেন রুমে টেনে নিয়ে গেল। আমিও রোবটের মতো সে কিচেন রুমে গেলাম এবং কিচেনের জানলাটা ধীরে ধীরে খুলে ফেলি। খুলে দেখি সেখানে 3 পা বিশিষ্ট অবয়বগুলো আমার চোখের সামনে নিমেষেই বড় হয়ে গেল। আমার কিচেন রুমের জানালা পর্যন্ত, অর্থাৎ 5 তলার সমান হয়ে গেল।
তাদের চোখ দুটো যেন অন্ধকার হয়ে আছে, মুখ থেকে বিশ্রী লালা ঝরছে, তাদের নিঃশ্বাসের শব্দে পুরো বিল্ডিং যেন কাঁপছে। বুকটা ধুকধুক করে উঠলো। ঠিক তখনই ওয়াহিদ মামা এসে আমাকে একটানা রুমে নিয়ে যায় এবং বলে, মামা আপনি কি দেখতেছেন আমি জানি। আপনি কি জানেন? আমি আমতা আমতা করে বলি, মামা কেমনে করে কি জানি হলো আমি বুঝতে পারিনি। ওয়াহিদ মামা একজন আলেম, তিনি দোয়া পড়ে আমাকে ফু দিয়ে বললেন, মামা ঘুমান। ঘুম আমার আর আসে না। ওয়াহিদ মামা তার রুমে চলে গেল। পরের দিন সন্ধ্যার আগে শফি মামা আমাকে ফোন করে বলে, মামা এশারের নামাজের পর টাইগার পাস যাব। আমি বলি, মামা দাওয়াত আছে। শফি মামা বলে, কার, আপনার না আমার? তখন আমি তাকে জিজ্ঞেস করি, আপনার দাওয়াত আছে নাকি? তখন শফি মামা বলে, জি মামা দাওয়াত আছে একটা বাসায়, রুকায়া করে আসবো, আপনি আমার সাথে যাবেন। আমি বললাম, ঠিক আছে, বাইতুল শরীফ মসজিদে নামাজ আদায় করে যাব। যথাযথ সময়ে আমি আর শফি মামা টাইগার পাস যাই। সেখানে এক বাসায় তাদের ঘরের বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নেই হয়ে যায়, অর্থাৎ হারিয়ে যায়। তাই বাসাটা রুকাইয়া করে বন্ধ করে দেবেন শফি মামা। খাওয়া দাওয়া শেষ করে শফি মামা রুকাইয়া করে বাসাটা বন্ধ করে দেন। ততক্ষণে সময় রাত 11টা। আমরা বাসা থেকে বের হয়ে টাইগার পাসে এসে দেওয়ানার হাট যাব। এর মাঝামাঝি টাইগার পাস থেকে দেওয়ানার হাটে যে ব্রিজটা আছে সেটা আমরা হেঁটে হেঁটে পার হব। বিভিন্ন ধরনের কথা বলতে বলতে আমি আর শফি মামা ব্রিজের মাঝখানে যখন আসলাম, তখন হঠাৎ আমার চোখ গিয়ে পড়লো দেওয়ানার হাটের উপর দিয়ে যে ওভারব্রিজটা গেছে, সে ওভারব্রিজের এক পাশে পা ঝুলিয়ে বসে আছে 5 থেকে 6টা নারী, যাদের পরনে সাদা শাড়ি, চুল ছেড়ে দেওয়া। এই ওভারব্রিজে অসংখ্য গাড়ি চলছে, আবার ব্রিজের নিচে অসংখ্য মানুষ চলাফেরা করছে, অথচ ওভারব্রিজের উপরে বসে থাকা অশরীরীগুলোর কারো চোখে পড়লো না। তাহলে আমার চোখ কেন পড়লো? তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আমি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম। শফি মামা বলল, মামা দাঁড়িয়ে গেলেন কেন? আমি বললাম, মামা আপনার চোখে কিছু ধরা খেলো? মামা বললেন, আপনি যা দেখছেন আমিই তা দেখলাম এবং দেখতেছি, তবে তাদের দিকে তাকানোর দরকার নেই। এ শহরের ভেতর অসংখ্য মানুষের ভেতর তারাও অনেকে আছে, যাদেরকে তারা দেখা দেয় তারা দেখে, যাদেরকে তারা অত্যাচার করছে তারা অত্যাচারিত হচ্ছে, যারা ভালো হওয়ার পজিশন পাচ্ছে তারা ভালো হচ্ছে, আর যারা হারিয়ে যাওয়ার তারা হারিয়ে যাচ্ছে। আপনার ওদিকে তাকাবার দরকার নেই, শরীরটা বন্ধ করুন, চলুন আমরা বাসায় ফিরে যাই। আমি আর তাকাই না। মামা সহ কথা বলতে বলতে দেওয়ানার হাট পার হয়ে সুপারি পাড়া ঢুকে পড়ি। শফি মামা আমাকে বাসার সামনে এগিয়ে দিলেন। আমার বাসার পাশেই শফি মামা থাকেন। শফি মামা বললেন, যা কিছু হয় রাতে বাহির হবার দরকার নেই, আর আপনার ছাদে যাওয়ারও দরকার নেই। আপনি ঘন ঘন ছাদে কেন যান? ছাদে যাওয়ার দরকার নেই, ঘুমিয়ে যান, বাসায় গিয়ে যান। আমি বললাম, ঠিক আছে মামা। অনেক সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটে যা বর্ণনা করা সম্ভব হয় না, যা যুক্তির চশমায় বোঝা সম্ভব নয়। কিছু গন্ধ ইদানিং আমি অকারণে পাচ্ছি, গোলাপ, জুঁই, বেলি ইত্যাদি ফুলের গন্ধ। বিশেষ করে লাইল্যাকের গন্ধের সঙ্গে একটা বিদ্রোহী আত্মার যোগাযোগ বিদ্যমান। কেন জানি কিছু অচেনা ফুলের গন্ধ আমার চেনা চেনা লাগতেছে। এর ফলে পুরনো কোন এক মৃত ব্যক্তির কথা আমার খুব মনে পড়তে লাগলো। কিন্তু কে সে হঠাৎ মনে পড়লো রাইসা মনির। বেশ কয়েক বছর আগের কথা। চিটাগাংয়ের আগ্রাবাদ এলাকায় তাদের বাসা ছিল, এখনো আছে। মেয়েটা খুব ছোট, 7-8 বছর। আমাকে দেখলে আঙ্কেল আঙ্কেল বলে ডাক দিয়ে জড়িয়ে ধরতো। সারাদিন ছোটাছুটি, আনন্দ, খেলাধুলা নিয়ে মেতে থাকতো। হঠাৎ কালো ছায়া ঘিরে ধরলো ছোট্ট রাইসা মনের জীবনটাকে। অন্ধকার কেড়ে নিল তার চঞ্চলতা। হঠাৎ নীরব হয়ে গেল রাইসা। এমনকি সে আগের মতো খেলাধুলা করে না। সে আগের মতো মাকে মা ডাকে না, বাবাকে বাবা ডাকে না। তার কাছে সব সময় অস্থিরতা কাজ করে। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলে, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে, কখনো কখনো দেয়ালের সাথে নিজের হাতগুলোকে খুব শক্তি দিয়ে বাড়ি মারে, আর চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমার পুরো শরীর খেয়ে ফেলতেছে, সুই দিয়ে কেউ ফুটাচ্ছে। কোনো কিছু খেতে তার ইচ্ছা করে না, এমনকি ঠিক মতো সে ঘুমায় না। কি হলো রাইসা মনির? জীবনে কেন ছোট্ট একটা মেয়ের এরকম অবস্থা হবে? বাংলাদেশের সমস্ত বড় বড় মেডিকেলে নেওয়া হয় রাইসা মনিকে, কিন্তু কোথাও কোনো কিছু ধরা পড়ে না। বড় বড় ডাক্তাররা অবাক হয়েছেন যে মেয়েটার শরীরে শেষ পর্যন্ত কি হলো।
তাকে মাদ্রাজ নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তার কোনো রোগ ধরা হয়নি, অর্থাৎ ধরা পড়েনি। এদিকে দিনে দিনে রাইসামণি শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটির চিৎকারে বাসায় কেউ থাকতে পারতো না। প্রতিদিন মেয়েটার কান্নাকাটি চিৎকার, আর শুধু চিৎকার দিয়ে বলে, আমার শরীরে সুই ফুটাচ্ছে, আমাকে কেউ মেরে ফেলছে, বাবা আমাকে বাঁচাও। ছোট্ট একটা মেয়ের মুখে যখন এই ধরনের কথাবার্তা কোনো বাবা মা শোনে, তখন তাদের আসলে কি, মানে অবস্থা যে কি হয়, এটা বলে বোঝানো সম্ভব না। তার বাবা মা হু হু করে কান্না করে ওঠে। শেষ পর্যন্ত আজিম সাহেব হুজুর নিয়ে আসেন, কিন্তু কাজ হয় না। অনেক বৈদ্য নিয়ে আসেন, কোনো কাজ হয় না। বড় বড় মাওলানাদেরকে নিয়ে আসেন, তাদের অনেকে রাইসামনের বাসায় প্রবেশ করেন না। বাসার সামনে থেকে তারা চলে যান। হঠাৎ একদিন আজিম সাহেব আমার মোবাইলে কল করেন। কল করে উনি কান্নাকাটি শুরু করেন। এই প্রান্ত থেকে আমি বললাম, ভাই আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমি তো কখনো আপনাকে কান্না করতে দেখিনি, আজকে হঠাৎ এভাবে কান্না করছেন। উনি আমাকে বললেন, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার বাসায় আসো। আমি বললাম, আমি তো গ্রামের বাড়িতে আজিম সাহেব। আজিম সাহেব বললেন, ছোট ভাই, আমার রাইসা মনি আর বাঁচবে না মনে হয়। তুমি হয়তো জানো না, ওকে নিয়ে মাদ্রাজ পর্যন্ত ঘুরে এসেছি, কিন্তু ওর কোনো রোগ ধরা যাচ্ছে না। আমি ইতিমধ্যে অনেক মাওলানাকে দেখিয়েছি, কেউ কিছু করতে পারছে না। আমি বললাম, ঠিক আছে, আমি চিটাগাং আসছি। আমি ওই দিনই চিটাগাং রওনা দিই। সন্ধ্যার দিকে রাইসা মনিদের বাসায় যাই। বাসায় গিয়ে যা দেখলাম, তাতে আমার দুই চোখ দিয়ে পানি চলে আসলো। মেয়েটার চোখ দুটো গর্ত হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখটা যে কেউ দেখলে ভয় পাবে। আমাকে দেখে অনেক কষ্ট করে আমতা আমতা করে বলল, আঙ্কেল, আমি আর বাঁচবো না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি ওর হাতটা ধরে কেঁদে দিলাম। তারপর সেখান থেকে উঠে সামনের রুমে চলে যাই। ওখানে বসে বড় ভাই স্বপন তান্ত্রিককে ফোন করলাম। ওনাকে বললাম, আপনি বাংলাদেশের শেষ সীমানাতেও যদি থাকেন, এখন আপনাকে চিটাগাং আসতে হবে। উনি প্রথমে রাজি ছিলেন না, সকালে আসবেন বলেছিলেন। আমার জোরাজোরিতে উনি তখনই রওনা দিলেন। উনি যখন রাইসা মনিদের বাসায় পৌঁছালেন, তখন রাত 10টা। স্বপন ভাই সরাসরি বাসায় ঢুকে আজিম সাহেবকে বললেন, অনেকে ভয়ে অনেকে, অর্থাৎ আজিম সাহেবের বাসায় যখন স্বপন ভাই ঢুকলেন, তখন আজিম সাহেব বলছেন যে অনেকে ভয়ে আমার বাসায় ঢোকেনি প্রথম। আপনি আসলেন ভাই, আমার মেয়েটাকে একটু দেখেন। স্বপন ভাই বলেন, আমি এসেছি দেখার জন্যই, দেখবো, আগে বলেন আজ কতদিন হয়েছে? আজিম সাহেব বলেন, 3 মাসের বেশি। এরপর রাইসা মনির রুমের দিকে যাই। আমি স্বপন ভাই আজিম সাহেব রুমের ভেতর থেকে, যখন রুমের ভেতরে যখন ঢুকছি, তখন ভেতর থেকে কয়েকটা ছায়া মূর্তি বের হয়ে গেল। এটা সরাসরি আমরা তিনজনই পরিষ্কার দেখলাম। আমরা রুমে প্রবেশ করব, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন রুমের ভেতরটা দেখে তো পুরো অবাক। রুমের ভেতর চক্রাকারে বিভিন্ন চিত্র অঙ্কন করা, বেজোড় সংখ্যা লেখা, হিব্রু ভাষার কালো জাদুর মন্ত্র লেখা। স্বপন ভাই আসার আগে রাইসামনির রুমের ভেতরে এগুলো কিছুই ছিল না। স্বপন ভাই আমাদের ভেতরে ঢুকতে দিলেন না। তিনি কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর রুমে ঢুকলেন। এরপর বললেন, আপনারা ভেতরে আসেন, এখন আর কোনো সমস্যা নেই। যে ছায়ামূর্তিগুলো দেখছেন বের হয়ে যেতে, তারা করে গেছে এই কাজটি। স্বপন ভাই রাইসামণিকে দেখলেন ভালো করে, তারপর আমাদেরকে নিয়ে রাইসামণির রুম থেকে বের হয়ে আসলেন। মেয়েটা পেছন থেকে চিৎকার করে বলছে, আমাকে মেরে ফেললো, ফেললো ফেলো বাবা, আমি বাঁচতে চাই না। এভাবে সে চিৎকার করেই যাচ্ছে। স্বপন ভাই বললেন আজিম সাহেবকে উদ্দেশ্য করে, আপনারা বড্ড দেরি করে ফেলেছেন, খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে, ওর বাঁচার সম্ভাবনা একেবারেই কম। আজিম সাহেব বলে উঠলেন, কি বলছেন আপনি? আমার ছোট মেয়েটার উপর কে করবে কালো জাদু? সে কাকে কি করেছে, তার কি অপরাধ? তখন স্বপন ভাই বললেন, অপরাধ রাইসা মনির না, অপরাধ আপনার। এখন স্বপন ভাইয়ের মুখ থেকে শোনা বাকি ঘটনা, কিভাবে রাইসা মনিকে কালো জাদু করা হয়েছে এবং কেন করা হয়েছে, তা উনি ওনার মক্কেলদের কাছ থেকে জেনে নিয়েছেন, তার বিস্তারিত। রাইসা মনির বাবার নাম আজিম সাহেব। আজিম সাহেব যার বিজনেস বা বন্দরগিরি, আর বন্দরের একজন বিজনেস পার্টনারের সাথে ব্যবসা নিয়ে অনেক কোর্ট কাচারির মামলা মোকদ্দমা হয়, আর মামলা হেরে যায় আজিম সাহেবের পার্টনার বন্ধু। সেও অনেক বড় বিজনেসম্যান। হেরে যাওয়ার কারণে লজ্জায় আজিম সাহেবের পার্টনার বন্ধুটি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেন।
আজিম সাহেবের বন্ধুর একটা ছেলে ছিল। ছেলেটি ছিল অনেক বড় সায়েন্টিস্ট। সেই ছেলে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আজিম সাহেবের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে, এবং সে নিজেই একজন ব্ল্যাক ম্যাজিকের ওস্তাদ ধরে ব্ল্যাক ম্যাজিক আয়ত্ত করে। এরপর ব্ল্যাক ম্যাজিকের ওস্তাদের মাধ্যমে আফ্রিকান গভীর জঙ্গলে বসবাসকারী এক শক্তিশালী জিনের সাহায্যে একজন কালো জাদুকর, সে জিন চলাফেরা করে উড়ন্ত সাপের পিঠে উঠে ওই শক্তিশালী জিনটাকে আয়ত্ত করার জন্য সায়েন্টিস্ট যত খারাপ কাজ আছে তার সব করেছে। এবং কি সাধনা করতে করতে যখন শক্তিশালী, অর্থাৎ জিন সাধনা করতে করতে যখন শক্তিশালী জিনটাকে হাজির করতে পারছে না, তখন সায়েন্টিস্টের তান্ত্রিক ওস্তাদ নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছেন এই জিনের কাছে। তারপর দেখা দিয়েছে সে জিন, তার নাম খান্নাস। খান্নাস জিন খুব ভয়ঙ্কর। রক্ত দিয়ে চিঠি লেখার পর সে হাজির হলো, এবং সে প্রশ্ন করলো সায়েন্টিস্টকে, কিরে নালায়েক মানুষের বাচ্চা, কেন ডেকেছিস আমাকে? তার জবাবে সায়েন্টিস্ট উত্তর দিল, তোমার সাহায্য লাগবে, একটা বাচ্চা মেয়েকে তিলে তিলে মারার ব্যবস্থা করে দিতে হবে। খান্নাস জিন বলে, আমার কাজই তো হচ্ছে নোংরা কাজ, খারাপ কাজ, তবে আমার সাহায্য তো লাগবে, সেটা করব। তার আগে আমাকে যে ডেকেছিস গভীর আফ্রিকান জঙ্গল থেকে, তার জন্য আমাকে খুশি করতে হবে, এর আগে তোর কোনো কাজ হবে না। সায়েন্টিস্ট জবাব দিল, কিভাবে খুশি করতে পারি? খান্নাস জিন বলে, 38টা সুন্দরী নারীর দেহ থেকে একটা নারী দেহ তৈরি করবি এবং তা আমার সামনে উপস্থাপন করবি, তারপর আমি খুশি হয়ে তোর কাজ করে দেব। সায়েন্টিস্ট বলে, রাজি। একটা অপরাধের জন্য এই সায়েন্টিস্ট গুলো কতগুলো অপরাধের সাথে জড়িত হচ্ছে, একটা খারাপ কাজ হাজারটা খারাপ কাজ করার পথ তৈরি করে দেয়। শুরু হলো সায়েন্টিস্টের নতুন নোংরা কাজের অভিযান। সে বাংলাদেশের বিভিন্ন কলেজ পুরা মেয়েদেরকে কিডন্যাপ করতো। এভাবে সে 38টা মেয়েকে কিডন্যাপ করে এক একটা মেয়ের এক একটা অঙ্গ মিলিয়ে সে একটা নারী দেহ তৈরি করে। আমরা অনেক সময় পেপার পত্রিকায় তখন দেখতাম কলেজ পুরা মেয়েরা আর স্কুলের মেয়েরা কিডন্যাপ হচ্ছে। অনেকে মনে করতাম এদেরকে সব ভারত পাচার করতেছে, ওখান থেকে হয়তো বিভিন্ন দেশে প্রচার করা হয়। আসলে সব যুবক যুবতী যারা আছে তারা পাচার হয় না। এদের অনেকে বিভিন্ন খারাপ তান্ত্রিকের খারাপ কাজের বলিদান হিসাবে পৃথিবী থেকে চলে যায়। এভাবেই সায়েন্টিস্ট 38টা মায়ের কোল খালি করে দিয়েছে। কি অপরাধ ছিল এই মেয়েদের? কোনো অপরাধ ছিল না, শুধু তার একটা বাচ্চা মেয়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে এতগুলো খারাপ কাজ করেছে। 38টা যুবতীর দেহ থেকে একটা নারী দেহ তৈরি করেছে সায়েন্টিস্ট, এবং সে নারী দেহটা উপস্থাপন করেছে খান্নাস জিনের চরণে। আর খান্নাস জিন খুশি হয়ে 3টা পুতুল সায়েন্টিস্টের হাতে তুলে দিল। এই পুতুল 3টা দেখতে অবিকাল রাইসা মনির মতো। পুতুলগুলোর গায়ে চিত্র আকারে মন্ত্র লেখা। খান্নাস জিন বলে দিল কিভাবে কি করবে। একটা পুতুলের মাথায় 50টা আলপিন ঢুকাতে হবে, এবং আরেকটা পুতুলের 2 পায়ের পাতায় 20টা করে মোট 40টা আলপিন ঢুকাতে হবে। তারপর একটা পুতুল যে কোনো শ্মশান ঘাটে মাটি চাপা দিবে, আর একটা পুতুল সাগরের বুকে ফেলে দিতে বললো। বাকি আছে একটা পুতুল, সে পুতুলটা সায়েন্টিস্ট নিজের কাছে রাখবে, এবং প্রতিনিয়ত আলপিন গেঁথে দেওয়া হবে পুতুলের গায়ে, আর প্রতিটা আলপিন অটোমেটিক ভাবে রাইসা মনির শরীরে গেঁথে যাবে। কি অদ্ভুত নিষ্ঠুর প্ল্যান তাদের! কতটা নোংরা মন মানসিকতা হলে এ ধরনের কাজ করতে পারে! সায়েন্টিস্ট খান্নাসডিনের কথা মতো কাজ শুরু করে দিল। তখন থেকে শুরু হলো রাইসা মনির জীবনে অন্ধকার কালো ছায়ার অদ্ভুত নিষ্ঠুর মায়ার খেলা। তিলে তিলে রাইসা মনির জীবনটা মৃত্যুর কোলে শুয়ে পড়ল। বাকি আছে এখন শুধু শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়। এখন আলপিন গাঁথার শেষ সময়। রাইসা মনির মৃত্যুর সাথে সাথে তার শরীর থেকে আলপিন গুলো অটোমেটিকলি বের হয়ে যাবে। কতটা কষ্টের এবং যন্ত্রণাময় মৃত্যু! অন্যদিকে খান্নাস জিন পিশাচ ও অশরীরীদের ব্যবহার করছে তার কাজে। আমরা যে ছায়ামূর্তি দেখেছিলাম রাইসা মনির রুম থেকে বের হয়ে যেতে, তারা ছিল অশরীরী। স্বপন ভাই বললেন আজিম ভাইকে, এখন যা করার আমি করছি, কিন্তু হায়াতের মালিক আল্লাহ। স্বপন ভাই খান্নাস জিনকে তাড়ানোর জন্য একটা রুমে চলে গেলেন। তিনি তার মত কাজ শুরু করে দিলেন। 2 ঘন্টার উপরে তিনি রুমের ভেতর ছিলেন। এর ভেতরে আমরা রুমের ভেতর থেকে অনেক ধরনের শব্দ শুনতে পাই, কিন্তু ভেতরে কি হয়েছে সেটা আমরা জানি না। রুমের ভেতর থেকে বের হওয়ার পর স্বপন ভাই বললেন, আজকে থেকে খান্নাস জিন আর আসবে না বাংলাদেশে। তার অনেকগুলো পিশাচকে আমার মক্কেলরা মেরে ফেলেছে।
তবে কারো না কারো উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার আসতে পারে, কারণ এরা শয়তানের অনুসারী। এরা কখনো কথা দিয়ে কথা রাখবে না। তাছাড়া সে একজন খারাপ জিন। কিন্তু এটা জানি না যে কার উপর প্রতিশোধ নিতে পারে। এর 1 সপ্তাহ পর রাইসামণি রাতের বেলা মৃত্যুবরণ করে। এই মৃত্যু যে কতটা ভয়ঙ্কর হয়েছে তা চিন্তার বাইরে। আপনারা ছোট্ট রাইসামণির মৃত্যুর সময় কতটা যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছে। তার কান, নাক, চোখ, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে এবং মৃত্যুর পর পর তার শরীর থেকে অসংখ্য আলপিন বের হয়েছে। শোকের ছায়া নেমে আসে আজিম সাহেবের পরিবারের উপর। অনেকদিন মেয়ের মৃত্যুর শোকে আজিম সাহেব ও তার স্ত্রী খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আমার নিজেরই অনেকদিন এই খারাপ লাগাটা ছিল। রাইসা মনির এরকম একটা মৃত্যু আমি মেনে নিতে পারিনি। আজ অনেকদিন পর লাইলাকের গন্ধ মৃত আত্মার কথা মনে করিয়েছিল। পুরনো সেই স্মৃতিচারণ করতে করতে আমি যখন ছাদের উপর বসে রয়েছি, জানি না কেমন জানি নাকের কাছে কিছু অদ্ভুত গন্ধ পাচ্ছি। হঠাৎ শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। কানের কাছে অচেনা ফিসফিস শুরু হলো। বুকের ভেতর খালি খালি শুরু হতে লাগলো। আমার কাছে মনে হলো আমি মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে আছি। এই যে এক অপূর্ব বিভীষিকাময় অনুভূতি, অদৃশ্য জগতের অশরীরীগুলো ঘিরে ধরেছে আমায়। আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যু খুব সন্নিকটে। একটা অশরীরী আমার আত্মা ছুঁয়ে যায়। আমার অনুভূতি গুলোকে কেমন জানি বোধশূন্য করে দেয়। সে আমার মাথায় জট বেঁধে গেছে। অসংখ্য গাড়ির হর্ন বাজতে শুরু করলো মাথার ভিতর। কোনো কিছু বুঝতে পারছি না কি করব। অদৃশ্য শক্তির উপাসনা হচ্ছে এখানে। আমার স্বপ্ন বড় হয়েছে বলে কি 2 নয়ন কম দেখতে পাই না? কম দেখতে পাই না, আমি ঠিক দেখতে পাচ্ছি। ছাদের উপর কিছু অশরীরে আগুনের কুণ্ডুলির পাকিয়ে উপাসনা করতেছে। আমার কানে এখন হাইওয়ানের শব্দ আসতেছে। খুনিদের ছায়া অবলোকন করছে 2টি নয়ন। মৃত্যু হাসে এবং ধ্বংস অল্প সময়ের জন্য প্রস্তুত করে। তারা এত নিষ্ঠুর তারা কিভাবে হয়? একজন এগিয়ে আসলো। চেহারাটা তার এত ভয়ঙ্কর, বিকৃত না দেখালে বোঝানো সম্ভব না আসলে এটা কতটা ভয়ঙ্কর। এটা যে দেখে সেই বলতে পারে। এদের কয়েকজনকে আমি দেখেছি ওই ওভারব্রিজের উপর। আমার সামনে আসা অশরীরে একটি আত্মা চিৎকার দিয়ে উঠে বলে, বাঁচতে চাস কিন্তু তুই বাঁচবি না। উপাসনা চলছে। খান্নাসকে খুশি করার জন্য আজকে তোর কলিজা ভুনা হবে। জানিস তো মৃত্যু কত কঠিন ভাবে দেয় খান্নাস। ওদের কথায় আমার কান ভারী হয়ে গেল। বুঝতে পারলাম স্বপন ভাই বলেছিল সে আবার আসবে প্রতিশোধ নিতে, কিন্তু কার উপর নেবে সেটা তিনি জানতেন না। এখন বুঝছি টার্গেট আমি। খিলখিল করে হাসির শব্দ পেলাম। শব্দটা পরিচিত। সামনে তাকিয়ে দেখি আগুনের কুণ্ডুলির পাশে কৃষ্ণাঙ্গ মেয়েটা, যে নাকি নীল নদের কন্যা। এখন ব্যাপারটা আরো পরিষ্কার। আমার দেহে কোনো শক্তি নাই। দোয়া পড়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো কিছুই মনে আসতেছে না। কৃষ্ণাঙ্গ মেয়েটা বলে, না, ওকে এত তাড়াতাড়ি মারবো না। যেহেতু সে আমার কাছ থেকে বেঁচে গেছে, তাকে এখন তিলে তিলে মারবো। তোকে তো আমি মেরে ফেলতাম, তুই অল্পের জন্য বেঁচে গেছিস। মনে আছে শেষবার জাহাজে আগুন ধরিয়ে দিয়েছিলাম? সেদিন তো তোর লাশের ছাইটাও কেউ পেত না। কেউ লোহার আগুনে পুরো পানি হয়ে মিশে যেত নদীর সাথে। বরাবর তোর ভাগ্য তোকে বাঁচিয়ে দিয়েছে আমার হাত থেকে। এটা বলে সে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। আমিও চিৎকার দিয়ে উঠলাম। বললাম, তুইও তো সেদিন বেঁচে গেলি আকিলের হাত থেকে। তোর মতো শয়তানকে এখন আমার দেখতে হতো না। ভাগ্য নয়, আল্লাহ বাঁচায়। ভয় সে তো আমি দেখতে দেখতে বড় হয়েছি। তোর মতো শয়তান আমার কি করবি? কৃষ্ণাঙ্গ মেয়েটি বলে, বাহ, বাচ্চার মুখে কথা ফুটেছে, তোর মুখ সেলাই করে দেব। হঠাৎ পুরো শরীরটা ঠান্ডা হয়ে আসলো। পা দুটো অবশ হয়ে যাচ্ছে। দাঁড়াতে আর পারছি না। হাঁটু গেড়ে বসে বললাম। কৃষ্ণাঙ্গ মেয়েটা ইশারায় অশরীরী বা আগুনের কুণ্ডুলি কি যেন দিয়েছে। তার গন্ধে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ওরা আমাকে নিয়ে কি করবে। মনে মনে দোয়া পড়ার চেষ্টা করতেছি। কৃষ্ণাঙ্গ মেয়েটি আগুনের কুণ্ডলীর পাশে বসে কি জানি গড় গড় করে পড়ছে। হঠাৎ আমার কানের কাছে কিছু শব্দ আসছে, কবুতরের শব্দ। একটা দুইটা নয়, অসংখ্য কবুতরের শব্দ। ততক্ষণে আমার পুরো শরীর অবশের মতো হয়ে ছাদের উপর পড়ে গেল। আমি চোখ মেলে তাকাতে পারছি না। এটা বুঝতে পারছি আমার আশেপাশে অসংখ্য কবুতর।
আমি কবুতর দেখিনি। আমার যখন ঘুম ভাঙে আমি দেখি আমি আমার রুমে। রুমের ভেতর ওয়াহিদ মামার আগমন। উনি বললেন, মামা ঘুম ভাঙছে আপনার? আমি বললাম, মামা ছাদের উপর থেকে আমাকে কে আনছে? মামা বললেন, আমরা এনেছি। আপনার আশেপাশে ছাদের উপর দেখেছি অসংখ্য কবুতর, আর আপনি সেখানে শুয়ে আছেন। এখানে তো কবুতর থাকার কথা না। আমি বললাম, মামা সেখানে অনেক কিছু হয়েছে, আর বাকি কি হয়েছে সেটা আমি জানি না। ওয়াহিদ মামা বললেন, নাস্তা করে ফেলেন, রাতের বেলা একা একা ছাদের উপর যাবেন না। সেদিন দুপুরের পর রুমে শুয়ে আছি, হঠাৎ চোখ লেগে গেল। আমি দেখতেছি রাতের অন্ধকারে গ্রামের কিছু মানুষ আমাদের ঘরের দিকে যাচ্ছে। তাদের সবার হাতে একটি করে ক্যান্টিল। তারা সবাই আমাদের ঘরের চারপাশে ছড়িয়ে পড়লো এবং ক্যান্টিলের মুখ খুলে ঘরের উপর মারতে থাকলো। এগুলো সব ডিজেল। আমার নাকে গন্ধ আসছে। একজনের দেওয়া সেলাই, অর্থাৎ একজনের দেওয়া কিছু দেয়াশলাই নিয়ে আগুন ধরিয়ে দিল ঘরের উপর। আগুনে পুরো ঘরের চারপাশ পুড়ে গেল। ঘরের ভেতর থেকে আমার মা, ভাই, ভাবিদের চিৎকার। তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। এইদিকে আমার খুব জোরে জোরে নিঃশ্বাস আসা যাওয়া করতেছে। হঠাৎ চোখ খুলে উঠে বসি, হাঁপিয়ে গেলাম। কি দেখলাম? আমি এখনো নাকের ভেতর ডিজেলের গন্ধ পাচ্ছি। ভাবতে পারছি না এরকম কেন হলো। গত রাতের কথা মনে পড়লে অসংখ্য কবুতর কোথা থেকে আসলো এবং কে পাঠালো? সত্যি কি তারা কবুতর ছিল? মনের ভেতর অসংখ্য প্রশ্ন উকি মারে। মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে অজু করে বের হলাম। বাইতুল শরীফ মসজিদে পড়বো। ওভারব্রিজের গোড়ায় একজন জরাজীর্ণ নারী পাগল বসে আছে। তার মুখটি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছি সে আমার নাম ধরে ডাক দিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে ডাকছেন? সে বলে, তোকে ডেকেছি। কেন? উত্তরে সে বলে, পিশাচ দেখেছিস? প্রভু! তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি বলছেন আপনি এসব? সে বলে, মরবি। দুঃস্বপ্নেই তুই মরবি। দুঃস্বপ্ন দেখতে দেখতে তুই ক্লান্ত হয়ে যাবি। দেখিসনি পিশাচ কখনো দেখবি? একটু অপেক্ষায় থাক। আমি এদিক ওদিক তাকিয়ে আশেপাশে মানুষজনকে দেখতেছি। আশেপাশে যারা হাঁটতেছে, ফুটপাতের মানুষ, তারা কিছু কিছু আমার দিকে তাকিয়ে আছে। আমি চিন্তা করছি, এই পাগলটা কি আমি একাই দেখছি নাকি আরো মানুষ দেখছে? একজনকে জিজ্ঞেস করলাম, সামনের পাগলটাকে দেখতে পাচ্ছেন? পথচারী মানুষটা আমাকে উত্তর দিল, এখানে তো কোনো পাগল দেখছি না। সে হেঁটে চলে গেল। নারী পাগলটা আমার দিকে তাকিয়ে আবার উত্তর দিল, আমি পাগল নই, তুই পাগল। আমি তোকে দেখা দিয়েছি, আর কেউ আমাকে দেখবে না। আমি পিশাচ, আমি ছিঁড়ে খাবো দুঃস্বপ্নে তোর কলিজা। আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মসজিদের দিকে চলে যাই। পেছনে আমি শুনতে পাই তার বীভৎস হাসি। এই হাসির অর্থ কি? অদৃশ্য জগতের আনন্দ উল্লাস। নামাজের পর শফি মামাকে ফোন করলাম এবং ওনাকে বললাম কি ঘটছে আমার সাথে। শফি মামা বললেন, 9টার দিকে আমার বাসায় আসেন। আমি 9টার পর শফি মামার বাসায় যাই। শফি মামা আমাকে এক গ্লাস পানি পড়া দিলেন পান করতে এবং একটা তাবিজ দিলেন বেডিং এর নিচে রাখার জন্য। 2 রাত কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিনের রাতে দুঃস্বপ্ন আমাকে তাড়া করছে। আমি দেখছি কোথাও এক হাওর অঞ্চলে, কোথায় সেটা জানি না, সেখানে আমি মাছ ধরতে গিয়েছি। আমার হাতে একটা লাইট আর একটা মাছ মারবার কোচ, এবং হাওরে আরো অনেক মানুষ আছে যারা মাছ ধরতে নেমেছে। তাদের কাউকে আমি চিনি না। এদের মাঝে 2জন আমাকে বলে, ভাই সামনে একটু হাঁটলে একটা মোড় আছে, সেখানে পানি একদম কম, কিন্তু মাছ আছে প্রচুর পরিমাণে। আমি ওদের কথা শুনে এই অচেনা 2 লোকের সাথে সামনের মোড়ের দিকের পথে চলতে লাগলাম। পেছনে কিছু লোক বলছে, ওইদিকে মাছ আছে কিন্তু জায়গাটা ভালো না। এ কথা বলে তারা নিজেদের ভেতর হাসাহাসি করছে। আমি ঘুম থেকে উঠে গেলাম। হঠাৎ আমার পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে গেল কেউ। আমি খেয়াল করতেই দেখলাম একটা ছায়ামূর্তি বের হয়ে যাচ্ছে। আমি তাকে অনুসরণ করতে করতে সেখান থেকে বের হতেই আবার সেই দরজাটা বন্ধ হয়ে গেল এবং আমার রুমের যে আলমারিটা ছিল সেটা আগের জায়গায় এসে গেল নিজে নিজেই। আমি সেদিকে খেয়াল না করে ছায়ামূর্তির পেছনে ছুটলাম। বাবা দাঁড়াও, কোথায় যাচ্ছ বলতে বলতে সিঁড়ি বেয়ে ছাদের উপর চলে গেলাম। তখন কেউ পেছন থেকে আমাকে টেনে ধরলো। তাকিয়ে দেখি আমার বাবা। হঠাৎ মাথায় আসলো, বাবা কোত্থেকে আসলো? আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। সে বিদ্যুৎ গতিতে গিয়ে আমার গলা চেপে ধরে উপরে উঠিয়ে আছাড় মারলো। আমি ভয় পেয়ে গেলাম।
তার চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করেছে, হাতের নখগুলো অদ্ভুতভাবে বড় হয়ে গেল, লম্বা লম্বা সূচালো দাঁতগুলো বের করে একটা বীভৎস হাসি দিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ খুলে দেখি আমি একটা জঙ্গলে। আশেপাশে সব জঙ্গল, অর্থাৎ আমি যেখানে শুয়ে আছি তার আশেপাশে সব জঙ্গল। জঙ্গলের ভেতর শুয়ে আছি আমি, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। হঠাৎ আমার সামনে কুয়াশা ঠেকে যেতে লাগলো। আমার সীমানা থেকে পেছনে কোনো কুয়াশা নেই, শুধু আমার সামনে, অর্থাৎ আমার পেছনে কোনো কুয়াশা নেই, শুধু আমার সামনেই কুয়াশা। পুরো সাইডটাতে কুয়াশা আর কুয়াশা, এবং সে কুয়াশার ভেতর ভেসে উঠছে বিশাল ছায়া মানবের দুই হাত, প্রসারিত দেহ। আমি সেদিকে পা না বাড়িয়ে জঙ্গলের ভেতর অন্য একটা সরু পথ ধরে হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পর চোখের সামনে ভেসে উঠল অতি প্রাচীন কিছু ঘরবাড়ি। মনে হচ্ছে এখানে কোনো এক সময় মানুষের বসতি ছিল। আমি এই পুরাতন নগরীতে প্রবেশ করলাম। আমার ডান দিকে পার্ক, জরাজীর্ণ, দেখলেই মনে হয় অভিশপ্ত পার্ক। পার্কের পরে দরজাবিহীন ভাঙা বাড়ির দেওয়ালের উপর হেলান দিয়ে সামনের দিকে ঝুঁকে বসে আছে আমাকে ঘিরে ধরা সে অশরীরী আত্মাগুলো কয়েকজন। কিছু বসে বসে আছে অভিশপ্ত পার্কের বেঞ্চগুলোর উপর। আমি হেঁটেছি এবং আমার পথ দীর্ঘ করে ফেলেছি। মনে হলো আমি কোনো গভীর থেকে এসেছি, পুরাতন বাড়ির তীর্থযাত্রার মতো। আমি কোনো এক নিষিদ্ধ নগরীতে এসে পড়েছি। একটা পরিবার সাগর নদী পার হয়ে আমার কাছে এখন মহাবিশ্বের কোনো মূল্য নেই। অশরীরী আত্মাগুলো এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। কোনো এক ভাঙা বাড়ির ভেতর থেকে মৃত ব্যক্তির বুক থেকে বধির আর্তনাদ ভেসে আসছে। একটা কালো কুকুরের ঘেউ ঘেউ চিৎকার আমার দিকে তাকিয়ে, জ্বলন্ত চোখ দুটো আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে একজন লোক এসে কুকুরটার গায়ে হাত দিয়ে বলতেছে, খাবি খাবি, একটু অপেক্ষা কর। মানুষের শরীর অভিশপ্ত নগরীতে ঢুকেছে। লোকটার চেহারা দেখা গেল না, অন্ধকারের কালো কাপড় পরা। আমি অচেনা গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলাম। সন্ধ্যা পেরিয়ে গেল, শীত এখনো আসেনি। এরপর কেন জানি কুয়াশা, চাপা চাপা কুয়াশা, নিশিতি রাত ভারী হয়ে উঠেছে। পথে ঘাটে লোকজন চলাচলের কোনো শব্দ নেই। এ কোন নির্জন এলাকা? তার বদলে শোনা যাচ্ছে থেমে থেমে একটা গুমড়ে ওঠা চাপা কাতরানি। কেন জানি শীতের হাওয়া পথে পথে পরিবেশটাকে ছমছমে ভয়ের একটা আভা তৈরি করেছে। একটা ভাঙা বাড়ির ভেতর থেকে রহস্যের সুর বেজে উঠল, সেই সুর যা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, যে সুর আমাকে ঘুমন্ত রোগীর মতো টেনে নিয়ে যায়। আমি আনমনা হয়ে এসে ভাঙা বাড়িতে প্রবেশ করি। করুণ চাপা আর্তনাদ এখানে হচ্ছে, কিন্তু কেউ নেই। শুধু দু চোখের দৃষ্টি গিয়ে পড়লো একটা ড্রাগনের মাথার উপর, যার চোখ দুটো লাল রং, আগুনের মতো জ্বলজ্বল করছে। ড্রাগনের চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ হয়ে নিষ্ঠুর রক্ত তৃষ্ণায় ঝলসে উঠতে লাগলো। আমি ভাঙা বাড়িটার ভেতর থেকে বের হয়ে দৌড়াতে থাকি। সব বাড়িঘর ভাঙাচোরা, পুরাতন অলিগলি দিয়ে দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি, তারপরও দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাব? আমি একটু পর যাওয়ার আর কোনো রাস্তা পেলাম না। আমার থেকে একটু সামনে দুইজন জন্তু মানুষের চামড়া ছিলছে। চারটা অবয়ব, তাদের পরনে কালো পোশাক, মুখ ঢাকা, চোখগুলো ধবধবে সাদা, যেন চোখের পাতা নেই। মানুষ দুটোকে উল্টো করে বাঁধা হয়েছে, তারা যন্ত্রণায় চিৎকার করছে। রক্ত তাদের সারা শরীর ভিজে গেল, কিন্তু এই লোক দুটোকে আমি চিনতে পারিনি। এরা আমার কাছে সাহায্য চাইলো বাঁচার জন্য। আমি কিভাবে বাঁচাবো? আমি নিজেই তো বাঁচার লড়াই করছি। অবয়বগুলো আমার দিকে ফিরে তাকালো। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। তখন ভোরের আলো ফুটতে আর অল্প কিছুক্ষণ বাকি। আমার বামে একটা গলি দেখতে পারলাম, সেটা দিয়ে দৌড় দিলাম। গলিটা পেরিয়ে কিছুটা যাওয়ার পর সামনে দেওয়াল, আর সেই দেওয়ালের সামনে কম্বল মোড়া একটা মূর্তি হাজির। চুলগুলো উস্কো খুস্কো, সারা মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ দুটো নেই বললেই চলে। মূর্তিটা আমাকে কর্কশ কণ্ঠে বলে, পালাতে থাক, বাঁচতে চাস তাহলে পালা। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি আবারও বামে একটা গলি, সেটা দিয়ে দৌড় দিলাম। ততক্ষণে ভোরের আলো ফুটে গেল শহরের ভেতর, কিন্তু এই গলিটা শহরের বাইরে জঙ্গলের দিকে চলে গেছে। কিছুক্ষণ জঙ্গলে সময় কাটাবো ভাবলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শহর আলোকিত, জঙ্গল অন্ধকার। কি অদ্ভুত মায়ার খেলা!
আমি জঙ্গলের ভেতর যতটুকু হেঁটে এসেছি তাতে দেখলাম অনেক বাঁশ ঝাড়। হঠাৎ গা ছমছম করে উঠলো, পা গুলো কেমন ভারী হয়ে আসতেছে। সামনের দিকে আর যাচ্ছে না, দাঁড়িয়ে গেলাম। বাঁশ ঝাড় নড়ে উঠলো, খিলখিল করে, যেন দুটি বাচ্চা ছেলের হাসির শব্দ আসছে। শব্দ অনেকটা কাছে আসলে দেখি দুইটা পুতুল শূন্যে ভেসে ভেসে আমার সামনে আসলো। কিন্তু একটার চেহারা রাইসা মনির মতো, আর অন্যটার চেহারা কার মতো আমি জানি না। ওদের হাসি বুকের ভেতর কাঁপন ধরাচ্ছে। হঠাৎ করে দুজনের তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে করে বলে, শহরের বাইরে কেন এসেছিস? শহরের ভেতর ঢুক। এই জঙ্গলে পিশাচের খেলা, যা বাঁচতে চাইলে যা, শহরের ভেতর ঢুক। আলোর দরজা খুঁজে তুই বের করতে পারবি না, চোখের সামনে থাকবে কিন্তু জাদুর চাদরে তা ঢেকে থাকবে। যা, শহরের ভেতর ঢুকে যা। সেখানে অশরীরী আত্মারা তালিয়ে মারার জন্য অপেক্ষায় আছে। এক পা দুই পা করে গলি দিয়ে আবার শহরের ভেতর ঢুকে যায়। কানের কাছে একটা নারী কণ্ঠ ফিসফিস করে বলছে, আলোর দরজা খুঁজে বের করো যত তাড়াতাড়ি সম্ভব। দরজাটা খুঁজে বের করতে হবে। আমি চারিদিক তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু কণ্ঠটা আমার পরিচিত। আমি আয়েশা বলে চিৎকার দিলাম, আয়েশা, আয়েশা, তুমি কোথায়? দেখা দাও, আমাকে অভিশপ্ত নগরী থেকে নিয়ে যাও। আবার কানের কাছে ফিসফিস করে বলছে, আমি এখানে তোমাকে দেখা দিতে পারবো না, শুধু আমি তোমাকে পথ দেখিয়ে দেব, তুমি সোজা হাঁটতে থাকো। বেশ কিছুটা হাঁটো, তারপর দেখবে একটা মরা গাছ, সেখানে আমি বলবো কি করবা। আমি বেশ কিছুটা হাঁটার পর দেখি আমার দুই পাশে ভাঙা বাড়িগুলো থেকে জম্বির মতো কিছু মানুষ গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে। আমি সোজা সামনের দিকে আবার দৌড়াতে থাকলাম। কিছুটা যাওয়ার পর দেখি আমারই মতো একজন মানুষ একটা পাথর দিয়ে নিজের ধ্বংসাবশেষে আঘাত করছে আর অদ্ভুত ভঙ্গি করে হাসছে। বুকের ভেতর প্রচন্ড একটা মোচড় দিল, পায়ের জোর আরো বাড়ালাম। আরো কিছুটা হাঁটার পর দেখলাম সত্যি সত্যি একটা মরা গাছ। কিন্তু এখানে আলোর দরজা কোথায়? আমি যখন সেখানে আলোর দরজা খুঁজতেছি, তখন হঠাৎ করে আমার পেছন থেকে সেই কৃষ্ণাঙ্গ মেয়েটি বলে, কি আলোর দরজা খুঁজতে এসেছিস? তোর আয়েশা সে নিরী কুকুরের সাহস হয়নি দেখিয়ে দেওয়ার। তোকে বাঁচাতে আসলো না? আসবে কি করে? অভিশপ্ত নগরীতে আমার ক্ষমতা চলে, আর আমি সেই ক্ষমতা পেয়েছি খান্নাসের কাছে। এখান থেকেই তোর শেষ কীর্তি। সময় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমি জানি পরিস্থিতি অনেক কঠিন এবং দুঃখ অনেক বড় আমার। ভুক্তভোগীর বুকে অন্ধকুলির ছারখার করে দিয়েছে বুকের ভেতরটা। আমি মৃত্যুর সুবাস পাচ্ছি। পৃথিবীর সমস্ত ঘুম আমার চোখে। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। কানের কাছে ফিসফিস করে আবারও আয়েশা বলল, মরা গাছের পাশেই আলোর দরজা, তুমি চোখে দেখবে না, কিন্তু আন্দাজ করে সেখান দিয়ে ঢুকে যাও। কিন্তু আমার মরা গাছ পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই। দুই পা অবশ হয়ে গেছে, হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখ ঝাপসা হয়ে আসছে। কৃষ্ণাঙ্গ মেয়েটি একটা চাবুক হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমি শুধু ঝাপসা চোখে দেখছি আর বুঝছি, সত্যি মৃত্যু কি আজকে এখানেই হবে। হঠাৎ কানের কাছে সে অসংখ্য কবুতরের ডাক আসতে লাগলো। তাদের ডানা ঝাপটানো অনেক শব্দ কানের কাছে ক্লিয়ার আসছে। কৃষ্ণাঙ্গ মেয়েটা থমকে দাঁড়িয়ে গেল। সে আমার থেকে মাত্র কয়েক হাত সামনে। কবুতর এসে হাজির, তার সাথে অসংখ্য কবুতর। ভিড় থেকে এবং কবুতরের সেই ভিড় থেকে বেরিয়ে আসলো আকিল। আকিলের আগমনে কৃষ্ণাঙ্গ মেয়েটা সেখান থেকে পালালো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আর কোনো কিছু বলতে পারি না। জানি না সেখান থেকে আকিল কিভাবে আমাকে নিয়ে এসেছে। আমি চোখ মেলে দেখি আমি বাসায়, আমার রুমে। তখনও ভোর হয়নি। তাহলে এক রাতে এত কিছু কিভাবে ঘটলো? তাহলে কোথায় ছিলাম আমি? কেমন মায়া জাদুতে আমাকে তারা বন্দি করলো? বাসার ভেতর গোপন কক্ষ কোথা থেকে আসলো? অসংখ্য প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। সকালে শফি মামাকে ফোন করলাম। মামা এসে নাস্তা পানি করিয়ে দিয়ে গেল। দুপুরে খাবার পাঠিয়ে দিল। আমাকে বলল, আপনি রেস্টে থাকেন। কিন্তু আমার ভেতর ঘুরতেছে, আয়েশা এখনো কেন আসলো না আমার সামনে? সন্ধ্যা পেরিয়ে গেল, প্রচন্ড ঘুম চোখের ভেতর। দুঃস্বপ্ন আমাকে পিছু ছাড়লো না। অন্ধকার, অনেক অনেক অন্ধকার, অদ্ভুত অন্ধকার। পৃথিবীর অন্ধকারের সাথে এর কোনো মিল নেই। একটা কালো একটা কালো স্তর যেন পড়ে আছে সেখানে। হঠাৎ একটা আলো এসে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দিল। দ্রুত নিঃশ্বাস উঠানামা করছে বুকে। হঠাৎ করে জানালাটা আলোয় ভরে গেল।
অদ্ভুত তীব্র আলো, আর আমি দেখতেছি আকাশের পূর্ব কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে নেমে আসছে। অস্থির একটা অনুভূতি জাগে, কিন্তু শরীরের বাইরে থাকার চেতনা থেকে ভয় পেয়ে যায়। আমি নিজেকে কিছুক্ষণ পর আবিষ্কার করি বিছানায়। বুঝতে পারি দুঃস্বপ্ন আমাকে আবার ঘিরে ধরেছে। বিছানায় আমার পাশে অন্য কেউ আছে মনে হলো। হাত দিয়ে অনুভব করলাম কোনো একটা শরীরের স্পর্শ, ছোঁয়া। এক লাফে বিছানা থেকে উঠে গেলাম। লাইটটা জ্বালিয়ে দিয়ে যা দেখলাম তাতে আমার বুকের পাশে হৃৎপিণ্ডর কাছাকাছি প্রচন্ড ব্যথা হতে লাগলো। রক্তাক্ত একটা লাশ স্পষ্ট দেখা যাচ্ছে। নাকটা থেতলে গেছে, ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে কানের কাছ থেকে। আমি আতঙ্কে অস্থির হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। লাশটা উঠে দাঁড়ালো এবং আমার দিকে তাকিয়ে হাসলো। এ হাসির অর্থ কি? মৃত্যু? আমি মা বলে চিৎকার দিয়ে জানালার পর্দাটা ধরে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু দেয়াল ঘেঁষে পড়ে গেলাম। আমার দেহটার মৃত্যু হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার দেহের মৃত্যু। আমি দেখছি আমার দেহটা ফ্লোরে পড়ে আছে, আমার দেহ নিথর। এ কেমন দুঃস্বপ্ন! স্বপ্নের ভেতর স্বপ্ন। জানালার পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি। কি বীভৎস তার হাসি! আমি রুমের এক কোণে জড়ো হয়ে বসে গেলাম। চোখ বন্ধ করে দুহাত দিয়ে মুখ ঢেকে নিলাম। আল্লাহকে ডাকতে লাগলাম। একটু পর শীতল একটা হাওয়া পুরো রুম ভরিয়ে দিল। ইফতেখার, ইফতেখার, উঠে দাঁড়াও, আমি আকিল। দুই হাত সরিয়ে দেখি সত্যি আকিল। তার সাথে আমার অনেক কথা হলো। সারাটা রাত সে আমার সঙ্গে ছিল। পরের দিন থেকে আস্তে আস্তে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি হয়তো আমার জীবনে ফিরে আসলাম। জীবনের 10টা দিন কিভাবে যে কি হয়েছে আমি বুঝে উঠতে পারিনি। কেন এমন হলো, প্রতিশোধটা সেটা আমার উপর রয়ে গেল। আবার কখন অন্ধকারের কালো ছায়া আমার কাছে চলে আসে আমি জানি না। আমার জীবনটা আবার কখন এই দুর্বিসহ অবয়বদের মায়াজালে জড়িয়ে যায় আমি জানি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। এটাই ছিল ইফতেখার ভাইয়ের পাঠানো আজকের ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর ইফতেখার ভাই নিজেও খুব ব্যস্ত মানুষ। তিনি সময় করে উঠতে পারেন না। তিনি যখনই সময় পান তিনি আমাদের জন্য ঘটনা পাঠানোর জন্য ইফতেখার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি ইফতেখার ভাইয়ের কাছ থেকে আমরা সামনে আরো অসংখ্য সুন্দর সুন্দর ঘটনা পাবো। যেসব ক্যারেক্টার তার ঘটনার মধ্যে আমরা পেয়েছি, আমরা জানি সেসব ক্যারেক্টার সম্পর্কে তিনি আরো অনেক কিছু বলতে পারেন আমাদের। আমরা সেসব ক্যারেক্টার সম্বন্ধে জানতে আগ্রহী। আমরা আশা করি ইফতেখার ভাই তার নিজের সময় মতো আমাদের সেই ঘটনাগুলো পাঠাবেন। আজকে এটাই ছিল আমাদের স্টোরি টেলিং বাই শাওনের এই এপিসোডের ঘটনা, বা এটাই ছিল আমাদের আজকের এপিসোডের আয়োজন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি ঘটনার লেংথ বাড়াতে, অর্থাৎ এপিসোডের লেংথ বাড়াতে। আসলে আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ভালো ঘটনা না আসছে আমরা আসলে এপিসোডে সেই ঘটনা দিতে পারছি না। সেই কারণে হয়তো এপিসোডের লেংথ, আপনারা অনেকেই হয়তো অনেকে আমাদের কমেন্ট করেন যে বড় ঘটনা দিতে বা অনেক সময় ধরে আমাদের এপিসোডটি প্রচার করতে। আমরা পারি, আমরা চাইলেই পারি আমাদের একটা সময়, নির্দিষ্ট সময় বা একটা বড় সময় ধরে আমাদের ঘটনা প্রচার করতে, কিন্তু সেখানে আমাদের ঘটনার মান কমে যাবে। লিসেনাররা যেসব ঘটনা শুনবেন তারা এক সময় বিরক্ত হবেন। আমরা চাই না যে বিরক্তিকর ঘটনা দিয়ে এপিসোডের লেংথ বাড়াতে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ঘটনা দরকার। আপনারা যদি চান যে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের শোনা ঘটনা আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ঘটনাটি লিখে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি হচ্ছে storytelling@gmail.com। এতে হয়তো হতে পারে যে আমরা একটা বড় এপিসোডের দিকে গেলাম, কারণ যতক্ষণ পর্যন্ত মানসম্মত ঘটনা না আসছে আমরা সেই ঘটনা এপিসোডে দিতে পারছি না। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দেন সেক্ষেত্রে আসলে আমাদের এই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। আমরা হয়তো আপনাদেরকে এই হরর ঘটনাগুলো শোনাতে পারবো না। তাই আপনারা আপনাদের যতটুকু সম্ভব
আপনারা বা যারা অনেকেই হয়তো আমাদের মেইল আইডি খুঁজে পান না, তাদের অবশ্যই বলবো যে আপনারা স্টোরি টেলিং বাই shaun@gmail.com এখানে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের যদি আমাদের এই ঘটনা পছন্দ হয়ে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন। আর যদি বিরক্তিকর লাগে বা যদি মনে হয় যে না, আমার এই 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় ব্যয় করাটা ওয়েস্ট, সেক্ষেত্রে আপনাদের সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি সাবস্ক্রাইব করেও ফেলেন, আনসাবস্ক্রাইব করে ফেলবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যদি আমাদের পছন্দ করে থাকেন, একমাত্র সেই ক্ষেত্রেই আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন বা শেয়ার করবেন। আর যদি পছন্দ না হয়ে থাকে, আপনাদের যদি মনে হয় আমরা উদ্ভট ঘটনা শেয়ার করি বা যেসব ঘটনা শেয়ার করছি সেসব ঘটনার কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে আপনারা আমাদের ইগনোর করবেন। এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তাই আজকে আর ঘটনা বাড়াচ্ছি না বা কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।